সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানে। এবং আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। নিঃসন্দেহে আপনারা জানেন এবং দিনভর পালিত হয়েছে এই দিবসটি। আমরাও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা আসলে যেই শিরোনামে এগিয়ে নিতে চাই সেটা হচ্ছে 24শে প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যাকে পেয়েছি, শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং দর্শক, আমি ফেরদৌসী আহমেদ তো রয়েছি এই আলোচনার পুরোটা সময় জুড়ে, এবং নিঃসন্দেহে আমরা জানার চেষ্টা করব 24শে প্রেক্ষাপটে এই শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য। স্যার, আপনার কাছেই ফিরবো, নিঃসন্দেহে শুনবো। শুরুতেই যদি একটু জানতে চাই যে শহীদ বুদ্ধিজীবী দিবস বা এই দিনটিতে এসে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, এবং তাদের হত্যার যে মূল যে উদ্দেশ্য ছিল মুক্ত বুদ্ধির চর্চাকে একদম রুদ্ধ করে দেওয়ার চেষ্টা, সেই চেষ্টা স্যার এখনও যদি বলা যেতে পারে স্বাধীনতার পরে একটি একদম স্বাধীন সার্বভৌম দেশে বা এই 53 বছরে আমরা বারবার দেখেছি মুক্তবুদ্ধির চর্চার ক্ষেত্রে নানান বাধা আসছে। মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা বারবার রহিত করা হয়েছে। সেই জায়গাটায় এখনো কতটা তাৎপর্যময় এই জায়গাটা, যে সেই আত্মত্যাগ? মানুষের সমাজ, প্রকৃতি সবকিছুই পরিবর্তিত হচ্ছে, বদলাচ্ছে। একটা রূপ এবং একটা অবস্থা তা থেকে পরিবর্তন হয়ে ভিন্ন হচ্ছে। এই ভিন্ন হওয়ার মধ্যে মানুষের ক্ষেত্রে মানুষের নিজেরা কিছু প্রভাব বিস্তার করতে পারে স্বাভাবিক প্রাকৃতিক পরিবর্তনের পরে, নিজেদের স্বার্থে মানুষ। তো এই যে নিজেদের স্বার্থে নিজেরা বিবেক বুদ্ধি দিয়ে উন্নতি করবে, এই চেষ্টা অল্পই হয়েছে এবং প্রকৃতপক্ষে সফল হয়নি কোনো চেষ্টায়। তার ফলে যে সমস্যায় আমরা আগে ছিলাম, নতুন রাষ্ট্রে নতুন বাস্তবতা, সেই সমস্যাগুলো সামান্য পরিবর্তন হতে পারে, কিন্তু মূলত রয়ে গেছে সমস্যাগুলো। একটা জাতীয়তাবাদী আন্দোলন, 6 দফা আন্দোলন, তারপরে 71-এর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ যাই বলি না কেন, তার মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। 1971 সালের 16ই ডিসেম্বরে সম্পূর্ণত একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে স্বাধীনতা ঘোষণা করা হলেও এই দেশটা পাকিস্তানি হানাদার বাহিনী দখল করে রেখেছিল। এর বিরুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা এবং তার সহযোগী হিসেবে ভারতের সেনাবাহিনী কাজ করেছে। তার ফলে এরা আত্মসমর্পণ করেছে 16ই ডিসেম্বর। আত্মসমর্পণ ফলেই আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করলো। কিন্তু আত্মসমর্পণের ঠিক আগে ঢাকা শহরে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, শিল্পী এরকম অনেককে বাড়ি থেকে ধরে নিয়ে তাদেরকে মেরে ফেলছে। এটা যে পাকিস্তানি বাহিনী সরাসরি করছে তা হয়তো নয়, আমাদের দেশেরই কিছু লোক, তখন বলা হয়েছে যে জামাতে ইসলামী এটা করেছে, ইসলামী ছাত্র শিবির করেছে, এটাই এদেশের মানুষ এখনও মনে করে। তো এই যে বাড়ির থেকে ধরে নিয়ে বাইরে এক জায়গায় মেরে ফেলছে, এবং এদের সংখ্যা নিতান্ত কম নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই এই পুরো সময়টাতে যুদ্ধের অন্তত 14-15 জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া এই কলেজের শিক্ষক, তবে ডাক্তার, যে মেডিকেল কলেজের প্রফেসর, এই ধরনের লোকদেরকে বিশেষ করে হত্যা করেছে। তো এই হত্যাকাণ্ডটা পরিকল্পিত, এই কথাটা সবসময় বলা হয়েছে। কারা পরিকল্পনা করেছে? যে এটা করেছে পাকিস্তানি সেনাবাহিনীর তৎকালীন সহযোগী জামাতে ইসলামী। তো যাই হোক, জামাতে ইসলামী পরে যখন কথা বলার সুযোগ পেয়েছে, তারা এটা স্বীকার করছে না। কাজেই অনুসন্ধান করে, গবেষণা করে এটা পুরো তথ্য বের করা দরকার। এখন এই বুদ্ধিজীবীরা কী চেয়েছেন? বুদ্ধিজীবীদের মধ্যে যারা প্রকৃতপক্ষে দেশের কল্যাণে, সর্বজনের কল্যাণে চিন্তা করেছেন, তারা চেয়েছেন যে স্বাধীন বাংলাদেশ একটা উন্নতিশীল রাষ্ট্র হবে, নিজেরা নিজেদের অবস্থা একটু একটু করে ধারাবাহিকভাবে উন্নতি করবে। আর উন্নতি এমনই একটা ব্যাপার যে হঠাৎ করে ফেলা যায় না, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়। কিন্তু এটা আরম্ভ করলে, সেই প্রক্রিয়া ধরে অগ্রসর হলে একসময় বোঝা যাবে যে আমরা তো অনেকখানি এগিয়েছি, অনেকখানি উন্নতি করেছি। এরকম একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার ব্যাপার নয়। যারা বিভিন্ন সময়ে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে
ক্রমাগত আন্দোলন করেছেন, তারা কেউই এই বিষয়গুলো যুক্তিসঙ্গত রূপে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝতে চাননি। তার ফলে আবেগ কাজ করেছে বিরাটভাবে, আর স্বার্থসিদ্ধি, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির ব্যাপারে এতে দাঁড়িয়েছে, এবং যারা চাইছে নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। কিন্তু আমাদের জাতি গঠন, রাষ্ট্র গঠন, সামাজিক উন্নতি, অর্থনীতি, শিল্পনীতি, আইন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই সবগুলোকে উন্নত করার যে মন মানসিকতা, চেষ্টা দরকার ছিল, সেইটার তো দারুণ অভাব দেখা যায়। পাকিস্তান আমলে আমাদের বৃদ্ধ পক্ষকে স্বাধীনতা উত্তরও অনেক অভাব দেখা গিয়েছে বিভিন্ন সময়। সেখানে কি স্যার ব্যক্তিগত স্বার্থটাই সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে, দেশেরও ঊর্ধ্বে ব্যক্তি চিন্তাটাই সব থেকে বেশি ছিল? এইটা বাস্তবে দেখা গেছে যে ব্যক্তি স্বার্থ অনেক বড় হয়ে উঠেছে। পাকিস্তানকালে যেটুকু ব্যক্তিগত স্বার্থ স্যাক্রিফাইস করা হতো, অথবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় রাষ্ট্রীয় স্বাধীনতা এবং অধিকার অর্জন করার যে একটা চেষ্টা ছিল, সেটা স্বাধীন বাংলাদেশে কমে গেছে, ধীরে ধীরে আরও বেশি কমেছে। যখন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে ক্ষমতাসীন ছিল, তখন থেকেই তো এই অবস্থা দেখা যাচ্ছে। বঙ্গবন্ধু যেসব কথা বলেছেন, এগুলো তো তার নিজের দলের লোকেরাই ঠিকমতো মান্য করেননি, আর অন্য দলের লোকেরা তো বিরোধিতা করেছে। এখানে যে জাসদ গঠিত হয়েছিল ছাত্রলীগ ভেঙে এবং একটা আলাদা পার্টি করলো, এই পার্টি তো বঙ্গবন্ধুর নেতৃত্ব, সরকার তার সবচেয়ে বেশি বিরোধিতা করছে। আমি যতটা লক্ষ্য করেছি, বঙ্গবন্ধু চাইলেই ছাত্রলীগ ভাগ হতো না, ঐক্যবদ্ধ থাকতো। কিন্তু বঙ্গবন্ধু চেয়েছেন যে যারা থাকবে তারা এক মন হয়ে থাকবে, সবাই মতবিরোধ থাকবে না। এই মতবিরোধ থাকবে না, এটা কোথাও হয় না। একটা পরিবারের ভিতরেও মতবিরোধ হয়, কিন্তু মতবিরোধ হওয়ার পরেও পারিবারিক যে বলা যেতে পারে যে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে যে দেশপ্রেমের যে চর্চাটা, সেটা আমরা সবসময় একটু অভাব বোধ করেছি, সেটা আমরা কখনোই পাইনি। অবশ্যই সবসময় আমরা বোধ করি, সকলেই যারা চিন্তাশীল বুঝতে চায় অভাব বোধ করে। এই অভাববোধটা এক অর্থে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে দুর্বলতার দিক। এই যে যে বিষয়গুলো দরকার, এগুলোর প্রতি যে সকলের একটা ঐক্যবদ্ধ চেষ্টা দরকার এটাকে সফল করার জন্য, এই চেষ্টা ঠিক গড়ে তোলা যায় না। আর ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানে যে প্রত্যেকের নিজের মত শতকরা 100% নিয়ে পারা যায় না। নিজের মন কিছুটা ছেড়ে দিতে হয়, অন্যের মন থেকে চিন্তা কিছুটা গ্রহণ করতে হয়, এবং সেইখানে মতপার্থক্য নিয়েও বড় কিছু অর্জন করার চেষ্টা করা হয়। তো ওই ধরনের যে ঐক্য, ওই ধরনের যে নেতৃত্ব, একটা সম্মিলিত মনোভাব, এইটা কেন জানি আমাদের জীবনে গড়ে ওঠেনি। এবং স্যার সেই জায়গাটা আপনি এতক্ষণ তো 1971 সেই স্বাধীনতার পরবর্তী সময়ের কথা বললেন, যেটা আমি বলেছিলাম যে 53 বছরে। কিন্তু আমি যদি এখন 24-এ আসি, 24-এর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই বাস্তবতায় দাঁড়িয়ে যদি বলি যে একটি বিপ্লব হতে বা একটি অভ্যুত্থান হতে অনেক বছর সময় আবার লেগে যায়। মানুষ যখন একদম দেয়ালে পিঠ থেকে যায়, তখন আবার সবাই সে ক্ষেপে ওঠে বা নিজের সবচেয়ে প্রিয় প্রাণটা দিতে, বিসর্জন দিতে আর দ্বিধাবোধ করে না। সেরকম আমরা দেখলাম 2024-এর এই জুলাই আগস্টের এই অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের মধ্য থেকেও আবার অনেকে অনেক স্বপ্ন দেখেছে যে একটি নতুন দেশ হবে, যে দেশটা বৈষম্যহীন হবে, যে দেশটায় মুক্তবুদ্ধির চর্চা হবে। সামনে হবে তো, নাকি সেখানেও আশঙ্কা থাকবে? এখানে প্রথমে চিন্তাটাকে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব নির্ভুল করার। বৈষম্যহীন অল্প সময়ে হতে পারে না। মানুষে যে পার্থক্য, বুদ্ধিগত পার্থক্য, চেহারায় পার্থক্য, শারীরিক শক্তিতে পার্থক্য, চিন্তাভাবনায় পার্থক্য, এইটা অল্প সময়ে নিরসন করা যাবে না, পার্থক্য থাকবেই। এর মধ্যে সততার সঙ্গে কাজ করা, এটা দরকার। এবং যে বলে শুভবুদ্ধি, সদিচ্ছা, এইটা থাকা দরকার। এই সদিচ্ছা থাকলে এই অন্যায়, অবিচার, বৈষম্য এগুলো ধীরে ধীরে কমানো সম্ভব। স্যার, আপনার কাছে অনুভূত হয় যে সদিচ্ছা এখন আছে? এটা কতটা অনুভূত হয়? ধীরে ধীরে যে পরিচালনা করা, এর জন্য মহান নেতৃত্ব দরকার হয়, দুর্বল নেতৃত্ব দিয়ে হয় না। যিনি নেতা হবেন, যে পার্টি কাজ করবে, তার মধ্যে নানা রকম মহৎ গুণ দরকার। কেবল তাহলেই একটা যাত্রা
একটা ডিরেকশন ধরে। আমরা যেমন অনেক সদিচ্ছা খুঁজে পেলাম এই এই আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময়, যে সদিচ্ছা আছে তো যারা বৈষম্য চায় না, বৈষম্যটাকে একদম গুড়িয়ে দিতে চায়, তারা নেমে আসলো। সেরকম সদিচ্ছা স্যার আপনি কতটা খুঁজে পান? মানুষের স্বভাব অত্যন্ত জটিল এবং কঠিন। যেভাবে কথা বলা হয়, একটা দল গঠন করা হয়, প্রকৃতপক্ষে তো সেই অবস্থার মধ্যে থাকে না, মানুষের মন বদলে যায়। আমরা যদি একটু দৃষ্টান্তের দিকে যাই, হজরত মুহাম্মদ ইসলাম প্রচার করেছিলেন তার কতগুলো নীতিবিধি ইত্যাদি অবলম্বন করে। তিনি সৈন্যবাহিনী গঠন করে যুদ্ধও করেছেন। হজরত মুহাম্মদ তো এই মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি ছিলেন, এবং তিনি তার কালে নানান বৈচিত্র্য, নানান বিরোধ ইত্যাদির মধ্যে একটা সম্প্রীতির লাইন ঠিক করেছিলেন, এবং তার ভিত্তিতে তিনি মদিনা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বিদায় একটা মদিনা সনদ তৈরি করেছিলেন যে সব ধর্মের, সব মতের লোক মদিনায় সমান অধিকার নিয়ে বসবাস করবেন ইত্যাদি। এইটার মধ্যে সেই এখন থেকে 1400 বা 1500 বছর আগে যে চিন্তা, এটা তো অনেক অগ্রসর চিন্তা ছিল। ইউরোপের চিন্তা দেখলেও দেখা যায় যে হজরত মুহাম্মদের চিন্তা অনেক অগ্রসর ছিল। তো পরবর্তীকালে হজরত মুহাম্মদের মৃত্যুর পর যারা খলিফা হলেন, খলিফা মানে প্রতিনিধি, হজরত মুহাম্মদের পক্ষ থেকে যারা রাষ্ট্র জনজীবন পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তো সেইখানে আমরা দেখি আবু বকর হজরত মুহাম্মদের চাইতে বছর 2 বেশি বয়সের ছিলেন। উমরকে তো হত্যা করেছে মসজিদে নামাজ পড়ার সময়। মুসলমানদের মধ্যেই যে বিরোধ, সেটাকে কেন্দ্র করে একজন ইহুদি কার্পেন্টার অর্থাৎ রাজমিস্ত্রি, সে সেখানে গিয়ে মসজিদের ভিতরে ওমরকে হত্যা করলেন। হজরত উসমান যদি লক্ষ্য করি, তাকেও তো তার বাড়ি ঘেরাও করে একসময় ঘরের ভিতরে ঢুকে লোকে হত্যা করেছে। এরপরে হজরত আলী, এই সময় খিলাফত বিভক্ত হয়ে গেছে। একদিকে ওই সিরিয়ায় মানে এজিদের বাবা তারা নিয়ে গেলেন, আর এই হজরত আলী এই যে বাগদাদে এখানে করলেন রাজধানী। এই যে খিলাফত ভেঙে গেছে, তারপরেও মুসলমানদের মধ্যে একটা ঐক্য ছিল। কিন্তু যতই আমরা ইতিহাস ধরে এগোই, ততই দেখি যে বিরোধ, সংঘাত, সংঘর্ষ নিজেদের দলের ভিতরে, নিজেদের ধর্মের ভিতরে, ধর্মানুসারী লোকদের ভিতরে ক্রমাগত বাড়ছে। আর আমরা যদি আধুনিক রাষ্ট্র ধরি, যে সোভিয়েত ইউনিয়ন হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, এইখানেও আমরা ইতিহাস দেখতে গেলে দেখি যে লেনিনের মৃত্যুর আগেই অন্তর্বিরোধ, তারা বলতো ইনার পার্টি স্ট্রাগল, এটা খুব বেশি ছিল। লেনিনকেও গুলি করা হয়েছিল, সেই গুলি খেয়ে তিনি মারাও যেতে পারতেন, এবং চিকিৎসা করে ভালো হয়েছেন বটে। আপনি চমৎকারভাবে আপনার যে বিশ্লেষণ তুলে ধরছেন, তাতে কি আমরা বলতে পারি যে ক্রান্তি লগ্নেই মানুষ আসলে ঐক্যবদ্ধ হয়, আবার ক্রান্তি কেটে গেলে আস্তে আস্তে সময় গড়ালে তাদের সেই ঐক্যটা ভেঙে যায়? বর্তমান সময়টাকে অনেকে ক্রান্তিকাল বলছেন। ক্রান্তিকাল মানে এই সময় সমাজ বদলে যাবে, নতুন একটা অবস্থা আসবে, এবং নতুন চিন্তাধারার সঙ্গে পুরাতন চিন্তাধারার একটা বিরোধের সময় হলো ক্রান্তিকাল। যুগ সংক্রান্তি, একটা যুগ শেষ হয়ে যাবে, আরেকটা নতুন যুগ আসবে। এর মাঝখানে যে একটা সংগ্রামের সময়, ট্রানজিশন পিরিয়ড বলে ইংরেজিতে, সেটা তো ওই রকম একটা সময়ের মধ্য দিয়ে আমরা চলছি, এটা কথা অনেকে বলছেন। এখন যারা এই যে একটা বিপ্লবের মাধ্যমে উপদেষ্টা পরিষদ এখন গঠন করেছেন, তাদের মাধ্যমে যদি একটা নতুন যুগের দিকে যায়, যেটা তারা ঘোষণা করছে যে রাষ্ট্র সংস্কার করবেন, তারপরে চিন্তাভাবনা মানে রিঅর্গানাইজ করবেন, পুনর্গঠিত করবেন, এবং সব ধরনের মানবাধিকার যাতে মানুষের জীবনে কার্যকর হয়, তার জন্য তারা কাজ করছেন। তো এইখানে একটা ব্যাপার হলো যে অধিকার প্রতিষ্ঠা, এর জন্য দীর্ঘ সময় লাগে, কারণ মানুষের স্বভাবের মধ্যেই এরকম ব্যাপার আছে যে যেটা সংকল্প করেন যে এটা করব, সময় গেলে দেখা যায় যে সেটা তারা আর করেন না, অনেক সময় স্বার্থপর হয়ে যান। এই যে মানব, ইংরেজিতে বলে যে হিউম্যান নেচার অফ ম্যান, কনসেপ্ট অফ ম্যান, এটা ইউরোপে দর্শনের একটা সমস্যা হিসেবে বিবেচিত হয়। দর্শনের সমস্যা হলো যেসব সমস্যা নিয়ে অনেক আলোচনার পরেও আরও আলোচনা দরকার, মীমাংসা করা যায় না। তো এই মানব চরিত্র অনেকটুকু বোঝা যায়, কিন্তু যেটুকু বুঝলে প্রকৃতপক্ষে ভালো কিছু করা যায়। ইঙ্গিত করছেন অনেক বেশি রহস্যময়, সেখান থেকে আসলে সামনের দিনগুলোতেও সেই সাম্য, সেই ন্যায় বিচার, সেই জায়গাগুলো আসলে কতটা হবে সেটাও আসলে একটা রহস্য আবৃত্তিই মনে হচ্ছে। যেহেতু এই সমস্যাগুলো সব জাতির জীবনেই আছে, বিভিন্ন জাতি বিভিন্ন রকম রাষ্ট্র গঠন করে গণতন্ত্র এবং আরও নানা আদর্শ অবলম্বন করে এগোতে চাইছে, সর্বত্রই কিন্তু এই বিরোধ এবং ভালো থেকে খারাপে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নেতৃত্ব কঠোরভাবে অগ্রসর হলেই মানে
সম্ভব হয় উন্নতি ওই স্টেপ বাই স্টেপ অর্থাৎ ক্রমিক গতিতে অর্জন করা, লাভ করা। কিন্তু স্যার আমাদের দেশের মানুষ হয়ে আমরা এটা কেন ভাবতে পাই না? কিছু স্বার্থ তো কমন থাকবে, যে এটা এই স্বার্থটা হলে আমাদের সবার জন্যই ভালো। সেই কমন স্বার্থগুলোর ক্ষেত্রেও কি আমরা কি খুব বেশি প্রাধান্য দিতে পেরেছি কিনা? সেই যে একটা পিরিয়ড, একটা সময়ে একটা সাধারণ সকলের স্বার্থ বিবেচনা করে কাজ করা, তারপরে নানান বৈষম্য ইত্যাদি দেখা দিতে পারে। সেই যে কমন ইন্টারেস্ট, মানে সকলের জন্য স্বার্থ, এই মনোভাব নিয়ে আমাদের কোনো নেতা আমরা পাইনি। আমরা যাদেরকে নেতা হিসেবে পেয়েছি শেরেবাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরাই তো আমাদের সবচেয়ে বড় নেতা। কেউ কেউ সোহরাওয়ার্দীর কথা বলতে পারেন, সোহরাওয়ার্দীও আমাদের নেতা ছিলেন, কিন্তু সোহরাওয়ার্দী তো বাঙালি স্বার্থে কাজ করেননি। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি করাচিকে শক্তিশালী করো, তাহলে ঢাকাও শক্তিশালী হবে, ওইভাবে একটা পাকিস্তানবাদী দৃষ্টিভঙ্গি তার ছিল। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ বয়স থেকেই সোহরাওয়ার্দীর সঙ্গে তার সম্পর্ক হয়েছে, সোহরাওয়ার্দী তাকে টেনে নিয়েছেন, এবং সোহরাওয়ার্দীর যে চিন্তাধারা, এর প্রভাব শেখ সাহেবের মধ্যে ছিল। কিন্তু শেখ সাহেব ভেতরে ভেতরে চিন্তা করছেন বাঙালি স্বার্থ, পূর্ব বাংলার বাঙালি স্বার্থ। এটা সোহরাওয়ার্দী যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি বলেননি, কারণ শেখ মুজিবেরও উচ্চাকাঙ্ক্ষা ছিল যে বড় নেতা হবেন। তো বর্তমান নেতাকে যদি মানে মতভিন্নতা দেখিয়ে ছোট করা হয় অথবা মতভিন্নতা প্রকাশ করা হয়, তাহলে তো শেখ মুজিব উঠতে পারতেন না। এই কারণে অনেক কিছু নীরবে সহ্য করেছেন। প্রাধান্য পেল কিনা সেই আলাপটি একটু ছোট্ট করে করতেই চাই, কিন্তু বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, আপনার মত আয়োজনে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মত আয়োজনের এই যে আমাদের আজকের শিরোনাম শহীদ বুদ্ধিজীবী দিবস, কিন্তু 2024-এর প্রেক্ষাপটে সেই আলোচনায় আমি স্যার আপনাকে যে জায়গাটায় থামিয়ে বিরতিতে গিয়েছি, যে ব্যক্তি স্বার্থ তাহলে খুব বেশি প্রাধান্য পেল কিনা এই প্রশ্ন করেছি বারবার। আপনিও আপনার আলোচনায় বলছিলেন যে ব্যক্তি স্বার্থ তো অনেক বেশি প্রাধান্য পেয়েছে এই দেশে। এখন যদি বলি 2024 সালে তো একটা জায়গায় অনেক বেশি আপনি কমন ইন্টারেস্টের কথা যেটা বলছিলেন, সেই কমন ইন্টারেস্ট যখন সবার এক হয়ে গেল, তারা সেটার জন্য কিন্তু নিজেদের একদম ছোট ছোট স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে পথে নামলেন। একটি বড় শব্দ ছিল সেখানে যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, কারণ গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে। এই প্রতিষ্ঠা করতে হলে সামনের দিনগুলোতে আমরা সংস্কারের কথা বলি, কি কি করতে হবে? গণতন্ত্র কি এবং গণতন্ত্র কি নয়, এই ব্যাপারটা তো কেউ কষ্ট করে বলেননি আমাদের কোনো রাজনৈতিক নেতা। বলেছেন কি 6 দফা কর্মসূচিতে গণতন্ত্র সম্পর্কে বেশ আধা পৃষ্ঠা বা তার চেয়ে কিছু বেশি লেখা আছে। বাংলাদেশের যে সংবিধান এখন চলমান আছে তাতেও গণতন্ত্রের কথা 1 পৃষ্ঠার মতো জায়গায় লেখা আছে। কিন্তু এই 1 পৃষ্ঠা লেখার বাংলাদেশের বাস্তবায়নের জন্য যেভাবে বিষয়টাকে ডিফাইন করা, এর মানে মূল কর্মসূচি অথবা পরিকল্পনা প্রণয়ন করা, কাজ করার পদ্ধতি লিখে জনসাধারণকে জানানো এবং তার ভিত্তিতে দল গঠন করা, এবং সেই দল রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করবে, এইরকম চিন্তা নিয়ে আমাদের কোনো নেতা আজ পর্যন্ত সামনে আসেননি। কোনো বুদ্ধিজীবীও এই বিষয়গুলো সেক্ষেত্রে স্যার আরেকটা জিনিস একটু জানতে ইচ্ছেই করছে, গণতন্ত্রের সংজ্ঞা আমরা এক এক সময় এক এক রকম শুনেছি, মানে গণতন্ত্র কি একদম যদি সাধারণ মানুষ যে বুঝতে চায় যে গণতন্ত্র কি, সেইটা কি কেউ বুঝিয়েছেন? আচ্ছা, গণতন্ত্র অবশ্যই প্রত্যেক জাতির যে বাস্তবতা বিরাজ করছে এবং তার যে ঐতিহ্য ইতিহাস, তার ভিত্তিতে বর্তমান সময়ে বাংলাদেশের গণতন্ত্র এরকম হবে, এর একটা সুনির্দিষ্ট প্রোগ্রাম রচনা করে দিতে হবে। এবং মানুষ বদলাচ্ছে, পরিবেশ বদলাচ্ছে, তাতে মানে 50 বছর পরে গণতন্ত্রের ধারণাও বদলাবে, কিন্তু প্রতিদিন বদলে যায় এরকম না, ধীরে ধীরে। এই পরিবর্তনটাকে বুঝতে হবে এবং স্বীকার করে নিতে হবে। আর এখন তো মানে পশ্চিমের যে বৃহৎ শক্তিগুলো আমেরিকার নেতৃত্বে আছে, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, তারা তো গণতন্ত্রের একটাই অর্থ দিচ্ছে যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং নির্বাচিত সরকারের দ্বারা শাসন। কিন্তু শুধু এইটুকুকে গণতন্ত্র মনে করে এগুলো গণতন্ত্র হবে না। নানান স্বার্থ, নানান কিছু, এবং বিপুল অধিকাংশ মানুষের বঞ্চনার বোধ, এটাকে এক্সপ্লয়েট করে নানাভাবে গণতন্ত্রের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে। আর যতই আমরা নতুন টেকনোলজি লাভ করি না কেন, লিখিত বক্তব্য, বই, পত্রিকা, এইগুলোর উপযোগিতা এখনও আছে, আরও থাকবে।
স্যার, বইয়ের প্রসঙ্গে যখন আসলেন তখন বলতেই হয় যে পতিত সরকারের কথা যেটা বলা হয় যে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে, সেখানে শিক্ষা তো আসলে আমরা বলি একটি জাতির মেরুদণ্ড শিক্ষা, এবং এই যে বুদ্ধিজীবী দিবসে বসে আজকে আলোচনা করছি, তারা তো সেই যে মুক্তবুদ্ধির চিন্তাটা করতে হলে আমাকে তো আগে স্বশিক্ষিত হতে হবে, আমি শিক্ষিত হয়ে তারপর আমি যদি আরও নানান জ্ঞান অর্জন করতে পারি, সেই দ্বার কতটা উন্মোচিত ছিল এই 53 বছরে? এখানে আমার মনে পড়ছে বার্টন রাসেলের প্রায় সমবয়সী, অল্প একটু বড়, ওই 3 বছরের, তার শিক্ষকও ছিলেন, তার বন্ধুও ছিলেন হোয়াইট হেড। তিনি শিক্ষা নিয়ে অনেক লেখা লিখেছেন এবং তার একটা কথা, যখন যারা ক্ষমতায় থাকে শিক্ষা ব্যবস্থা গঠন করা, পুনর্গঠিত করা, বিকশিত করা, এই ক্ষেত্রে তারা নিজেদের স্বার্থটা খুব বড় করে দেখে। নলেজ ইজ পাওয়ার। যদি প্রকৃত জ্ঞান অর্জন করে তাহলে মানুষ নিজের মধ্যে শক্তি অনুভব করে, অন্যদের সঙ্গে মিলে আরও শক্তি বৃদ্ধি করে। এই জ্ঞান সাধারণ মানুষকে দেওয়া যাবে না, এইটা শাসকরা মনে করে। এই যে সত্যজিৎ রায়ের একটা সিনেমা, কি বলে ওই যে নামটা কি, সিনেমা খুব বিখ্যাত, এতেও তো রাজা বলছেন যে যে যত জানে সে তত কম মানে। হীরক রাজার দেশের কথা বলছেন। হীরক রাজার দেশে রাজা বলছেন মন্ত্রীকে, শিক্ষা মানে যে যত বেশি জানে সে তত কম মানে। এইটা বিবেচনা করে শিক্ষা নীতি তৈরি করো, শিক্ষা ব্যবস্থা তৈরি করো। তো এইটা তো কেবল গল্পের কথা না, বাস্তবেও তাই। আমরা 1947 সনের পর থেকে পাকিস্তান আমলে এবং স্বাধীন বাংলাদেশ আমলে আজ পর্যন্ত যত শিক্ষানীতি ইত্যাদি পেয়েছি, তার প্রত্যেকটাই ওই মানে কি বলে ভালো শিক্ষা জনসাধারণকে দিতে চায় না, সাধারণ মানুষকে দিতে চায় না। নিজেদের ছেলেপেলেকে তারা পারলে মানে লন্ডনে নিয়ে পড়ায় অথবা অন্য কোনো মানে উন্নত দেশে পাঠায়। আর এইখানে লোকেরা শিক্ষা ভালো শিক্ষা লাভ করুক, এটা তো সরকার চায় না। কিন্তু সরকারকে এটা ঘোষণা দিয়ে বলবে, হীরক রাজা যেভাবে বলেছিলেন এই কালের, মানে সবাই তো যারা শাসনে যায়। জাতিকে আসলে সেরকম একটা হীরক রাজার দেশে আমরা যেটা দেখেছি প্রতীকী অর্থে, যেটা উনি দেখিয়েছেন ওই সেই ছায়াছবির মধ্য দিয়ে, যে একেবারে একটা যন্ত্রতন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেয়া, সেই মন্ত্র থেকে বের হওয়ার পরে ওইটাই আওড়াতে শুরু করে, আর কিছু সে আওড়ায় না, সেরকম কি আমাদেরকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো কিছুর মধ্যে? অনেকটা সেই রকম মনোভাব নিয়েই কাজ করেছে একটার পর একটা শিক্ষা কমিশন। বিখ্যাত জ্ঞানী লোকেরাই কমিশনের মেম্বার, তারা সব কিছু ভালো বোঝেন, কিন্তু যে জায়গায় তারা আটকে যান সেই জায়গা হলো তারা যেটা লিখে দেন সরকার হুবহু সেটা গ্রহণ করে না। আর আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাইমারি থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবটারই সংস্কার, উন্নয়ন এটা বিশ্বব্যাংকের টাকায় হয়েছে। এবং বিশ্বব্যাংক এই ব্যাপারে অগ্রিম সরকারকে এসে বলে যে আপনাদের প্রাথমিক শিক্ষাটা উন্নত করা দরকার, আমরা চাই উন্নত করুন, আমরা আপনাদেরকে টাকা দেব মিনিমাম সুদে। তো এইভাবে যে বিশ্বব্যাংকের টাকাটা নেয়, সেখানে বিশ্বব্যাংক কিছু শর্ত যোগ করে দেয়, যে কারণে এরা যতটা ভালো করতে চায় ততটা ভালো করতে পারে না। আর বিশ্বব্যাংকের এই কনজারভেটিভ ধারণার সঙ্গে যুক্ত হয় সরকারের নিজেদের দল, সরকার নিজেদের স্বার্থ, এই দুইটা একত্র যুক্ত হয়ে দেখা যায় যে এক খারাপ থেকে নতুন আরেকটা খারাপের দিকে যায়, ভালোর দিকে যায় না। সিলেবাস কারিকুলাম একটু ভালো করলেও পরীক্ষা পদ্ধতি এমন জটিল করে যে ওতে ছেলেমেয়েরা মানে ওই পড়ায় তত আনন্দ পায় না বা উৎসাহ পায় না, এবং শিক্ষার মধ্যে চিন্তার মধ্যে নানা রকম বিশৃঙ্খলা তৈরি হয়। এটা সচেতনভাবে প্রতিটা সরকার করে আসছে। এখন যোগ্যতর লোকেরা যদি প্রাইম মিনিস্টার হন, রাষ্ট্রপতি হন, পার্লামেন্টের মেম্বার হন, মন্ত্রী পরিষদের সদস্য হন, তাহলে এটা ভালো হতে পারে, অনেকখানি ভালো হতে পারে। কিন্তু যদি সেই উন্নত স্বভাবের, উন্নত জ্ঞানের লোকেরা না হন, তাহলে তো তারা স্থূলভাবেই এটাকে এদিক দিয়ে না হলে ওই দিক দিয়ে খারাপ করে দেবে। সেরকম অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এটা তো স্যার একটা গেল যে কি ওই যে আপনি বললেন যে যে যত জানবে সে তত কম মানবে, সেই যে হীরক রাজা দেশের সেই মন্ত্র, সেখান থেকে সেই মন্ত্রটাকে ব্যবহার করা হয়েছে। সেখানে শিক্ষাকে তারা একেবারেই যদি বলি যে কুক্ষিগত করেছে। কিন্তু যেখানে ইতিহাসের কথাটা যদি বলি, ইতিহাসের এখানে এসে ইতিহাসকে আবার নিজেদের মতো করে, মানে এটা বলাই হয় যে এক একজন এক এক রকম করে ইতিহাসটা লিখেছে, মানে সেটাও জানতে দেয়া হবে না। এবং এক একজন যখন এক এক রকম করে ইতিহাস লিখে, তখন এই নিজের দেশের ইতিহাসটা জানতে আমরা আসলে কোথায় যাব? দেশ ছেড়ে দেশের বাইরে যাব? সবটা চলে যায়। হ্যাঁ, রিয়েলি একটা কথা হলো যে এক একজনের এক এক মত হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে কি ঘটেছে সেটা যদি
মানে অবলম্বন করে, ফ্যাক্টস অবলম্বন করে যদি চিন্তা করে, তাহলে সেই চিন্তা ক্ষতিকর দিকে যায় না, অথবা কম যায় গেলেও। কিন্তু সেইভাবে তথ্যনিষ্ঠাতে আমরা 30 লক্ষ লোক নিহত হয়েছে, কেন আমরা এত বড় করে বাড়িয়ে বলবো? আমরা যদি বলি যে 3 লক্ষ লোক নিহত হয়েছে, তাহলে এটা কি ছোট ব্যাপার হতো আমাদের জাতির জন্য? এই যে 30 লক্ষ আমরা বলছি, এটা তো আমাদেরকে একটা মিথ্যা অবলম্বন করছি, তারপরে আরেকটা মিথ্যা, একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক মিথ্যা বলতে হয়, এবং সেই অনেক মিথ্যা থেকে সব কিছু ভণ্ডুল হয়ে যায়। মুক্তিযুদ্ধ আমাদের জাতির জীবনে সবচেয়ে বড় ঘটনা, এর সমকক্ষ কোনো ঘটনা আমরা ইতিহাসে পাই না। আরেকটা বড় ঘটনা হলো এদেশের অর্ধেকের বেশি লোক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, এটাও একটা বড় ঘটনা, এটাকেও মানে সামান্য ভাবা যায় না। তারপরে আমাদের মুক্তিযুদ্ধ, এগুলোর সমতুল্য বড় ঘটনা আমাদের জাতির জীবনে আর নেই। তো এই মুক্তিযুদ্ধটাকে আমাদের শ্রদ্ধার সঙ্গে, প্রীতির সঙ্গে, নিজেদের কল্যাণের জন্য গ্রহণ করা উচিত। কিন্তু আমরা যদি একদল থাকলে এই দল তার মানে সুবিধা মতো কথা বলবে, আরেক দল আসলে তাদের সুবিধা মতো কথা বলবে, এবং তাতে প্রকৃত যে ঘটনা, ফ্যাক্টস, সেগুলো রক্ষা করবে না, মনের মতো করে ফেলবে, তখনই তো সবটা বানচাল হয়ে যায়। এখানে আওয়ামী লীগ, বিএনপি দুই দলের মধ্যে যে মতপার্থক্য, এটা তো এই জাতির জন্য খুব দুঃখজনক। এখানে তাহলে সেই জায়গাটা আপনি বলছেন যে এই যে সংখ্যা তত্ত্বের একটি বিচার, এটা না করে আমরা যদি গুণগত জায়গাটায় দাঁড়াই, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে এবং আমাদের ঐক্যবদ্ধ হতেও সুবিধা হবে। আবারও আলোচনা নিয়ে ফিরবো, বিরতি নিয়ে ফিরছি তার আগে। সম্মানিত দর্শক, আমাদের আপনার মতের আয়োজনে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথে থাকুন। আপনার মত অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আজ কথা হচ্ছে 2024 প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস। এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছি আলোচনা। স্যার, আপনার কাছে আবারও ফিরি, এবং সেখানে আপনি যাবার আগে যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছিল, তখন আপনি বলছিলেন যে সবাই চেয়েছে যাতে মানুষ শিক্ষিত না হয় দেশের মানুষ, তাহলে তারা তাদেরকে কুক্ষিগত করে রাখতে পারবে। কিন্তু একটি প্রশ্ন স্যার খুব বেশি জাগ্রত হয় মনে, এবং জানতে ইচ্ছা হয়, এবং সেই প্রশ্নটা করবার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। দেখছিলাম যে একটি ছোট একটা গল্পের মতো, যেখানে বলা হচ্ছে বাচ্চাকে শিখাচ্ছে নিচে পড়ে থাকা কোনো কিছু তুলবে না। তো টাকা পড়ে আছে, বাচ্চা সেটা তুলতে গেলে মা নিষেধ করছে, এটা তুলো না, এটা পড়ে থাকা জিনিস তুলতে হয় না, রাস্তায় পড়ে থাকা জিনিস। এরপরে সামনে একটি খাবার পড়েছিল, বাচ্চা তুলতে গেল, মা বাচ্চাকে আবারও বলছে যে না, এটা তুলো না। পরবর্তী মাই পড়ে গেল রাস্তার মাঝখানে, মা হাত বাড়িয়ে দিয়ে বললো আমাকে এবার একটু তোলো। বাচ্চা বললো না, পড়ে থাকা জিনিস তো তুলতে হয় না, তুমিই শিখিয়েছো, তোমাকে এখন তুলবো না। তাহলে এই যে বোধ জাগ্রত না করে এদেশের মানুষকে যদি সেই শিক্ষাহীন রাখা হয়, তাহলে তারা তো তাদের নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করে কোনো কাজ করতে পারবে না। তখন কি সেটা যারা এটা শিখাচ্ছে তাদের জন্যই বুমেরাং হবে না? না, তা হবে, কিন্তু বুমেরাং যে হবে এটা আগেই বুঝতে পারে না ওরা। না বোঝার ফলে একটা ধারায় যায়, একটা মূল নীতি তাদের মগজে আছে, কাজ করে, যে বেশি শিক্ষা দেওয়া যাবে না সাধারণ মানুষকে। শিক্ষা আমরা দেব, ডিগ্রি নিক, সার্টিফিকেট নিক, চাকরি বাকরি করে ভালোভাবে চলুক, এটা আমরা চাই। কিন্তু প্রকৃত জ্ঞান তো মানুষকে অন্যায় থেকে ন্যায়ের দিকে, অনুচিত থেকে উচিতের দিকে নেয়, মানুষের চেতনা চিন্তাকে। এবং সেই নৈতিক চেতনা যদি মানুষের মধ্যে জেগে যায়, তাহলে বিপদ আমাদের কর্তৃত্ব থাকবে না। কায়েমি স্বার্থবাদী বলে যাদের বলা হয়, তাদের মনে মগজে এইরকম একটা প্রেরণা থাকে যে মানুষ তো সব সমান না, আমরা সবটাতে কর্তৃত্ব করব। অপচেষ্টা এদেশের মানুষ কি করে রুখে দিবে? আমি এটা বলতে চাই, এই বিশ্বায়নের যুগে এখন আমরা আমাদের হাতে একটি করে স্মার্টফোন থাকে, সেখান থেকে আমরা সব দেখতে পাই, এবং যেগুলো একদম দেশের বাইরে থেকে পরিচালিত হয়, সেই সব প্ল্যাটফর্ম তো আমরা বন্ধ করতে পারবো না। সেখানে আমরা যদি বিচার বুদ্ধি না থাকে, ফ্যাক্ট চেক করতে পারবো না, আমরা কোনো ধরনের নিজস্ব সিদ্ধান্তে যেতে পারবো না, তাহলে সেটা কি অনেক বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াবে না? আমি তাকে দাবিয়ে রাখতে পারবো? কোনো সন্দেহ নাই যে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতেই সেটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এই যে শেখ হাসিনার কথা আমরা বলছিলাম, শেখ হাসিনা যদি সব দল নিয়ে ভারতে যেমন করে, যে কোনো জটিল সমস্যা যখন জাতীয় জীবনে আসে, সব দলের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেন, এবং সেইখানে সমস্যাটা প্রধানমন্ত্রী উপস্থাপন করেন, সকলের মতামত চান, এবং বাইরের শক্তি যখন আমাদের ক্ষতি করছে বা করবে, তখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের ভিতরে আমরা দল করব, কোনো দল ক্ষমতায় যাবে, কোনো দল ক্ষমতা থেকে সরবে, সকলের সঙ্গে আমাদের একটা মানে মর্মগত সম্প্রীতি থাকবে, এরকম একটা নীতি অবলম্বন করে। বাংলাদেশে তো এই নীতি বঙ্গবন্ধু থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত শাসকেরা আসছেন,
তারা কেউই করতে চাননি। হ্যাঁ, জিয়াউর রহমান করতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি অবৈধভাবে ক্ষমতায় আসছেন মিলিটারি থেকে, সেজন্য এটাতে আওয়ামী লীগ এবং অন্যান্য দল সাড়া দেয়নি। আর এরশাদও চেষ্টা করছিলেন, তো এরশাদও যেহেতু মিলিটারি থেকে ক্ষমতা দখল করেছেন, এই বিএনপি, আওয়ামী লীগ, বামপন্থী দল কোনোটাই তার কোনো একটা মানে নীতি কর্মসূচিকে সমর্থন দেয়নি। এবং তাদের একটা কথা ছিল, এরশাদ যদি ভালো কাজ করে ফেলে তাহলে সর্বনাশ, সেটা আরও দিন ক্ষমতা থেকে যাবে। তো এই যে নানা রকমের চিন্তা মানুষের, এইসবের কারণে অগ্রগতি বাধা পায়, তারপরেও অগ্রগতি হয়। আমাদের দেশে এই ব্যাপারটা বেশি, এই কারণে আমাদের বাধাটা অল্প সময়ের মধ্যেই বেশি হয়ে যায়। এবং বাধা অতিক্রম করে মানে থাকার এবং রাখার জন্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদের দেশে তৈরি হয়নি। যারা বাঙালি সম্পর্কে খুব বেশি চিন্তা করেছেন, বাঙালির জাতীয় চরিত্র, বাঙালি মানে এখানে বাংলা ভাষার দেশের সবটা, তারা বলেছেন যে হ্যাঁ, জ্ঞানে আরও অনেক কিছুতে বাঙালি ভালো সাহিত্য সৃষ্টি করেছে, ভালো সঙ্গীত সৃষ্টি করেছে, আরও নানা ক্ষেত্রে অগ্রগতির পরিচয় দিয়েছে। কিন্তু বাঙালিদের মধ্যে ঐক্যবোধ হয় না, বাঙালির সংঘ শক্তি নেই। সংঘ শক্তি মানে বহুজনে মিলে একটা দল করে, সমিতি করে, সংঘ করে চলা। এইটা আমাদের সংস্কৃতিতেই নেই। হ্যাঁ, যে মানে আমরা কি এই সংস্কৃতির মধ্যেই বড় হইনি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হব? হ্যাঁ, সংস্কৃতিরও তো উন্নতি দরকার, অর্থাৎ সাংস্কৃতিক চিন্তার প্র্যাকটিসের উন্নতি দরকার। তো সেইভাবে তো সংস্কৃতি ব্যাপারটাকেও কেউ ধরেন না। সংস্কৃতির দুটো অর্থ ইউরোপে পাই, একটা হলো শিল্পী, সাহিত্যিক, কবিরা বলেন যে সংস্কৃতি মানে নাচ, গান, বিনোদনের চর্চা। বিভিন্ন দেশের সরকারও যে সাংস্কৃতিক মানে বিনিময় করে, তাতে ওই যারা নাচ, গান, বিনোদনমূলক কাজ করেন তাদেরকেই এক দেশ থেকে অন্য দেশে দাওয়াত করে নেয়, তাদের কাজকর্ম দেখে। কিন্তু সংস্কৃতির একটা বৃহত্তর অর্থ আছে। একটা জাতির মানুষের জীবনে যত রকমের কাজ আছে, সবটার মধ্য দিয়ে তার সংস্কৃতির পরিচয়। সভ্যতা সম্পর্কেও একই কথা, যত কাজ একটা জাতির বা একটা সমাজের একটা জনগোষ্ঠী করে, তার সমস্ত কাজের মধ্যে তার সভ্যতার পরিচয়। এই জায়গায় সভ্যতার সংস্কৃতি একই অর্থ বহন করে। আর সংস্কৃতি, সভ্যতা এগুলো এমন ব্যাপার যে সারা জীবন ধরে চিন্তা করার, এগুলো নিয়ে মানে জ্ঞানী হওয়ার চেষ্টা এবং কাজ করার জন্য এটাকে তৈরি করা, এটা দরকার হয়। আমাদের দেশে তো ওইভাবে কোনো জ্ঞানী আত্মপ্রকাশ করেননি, কোনো নেতা আত্মপ্রকাশ করেননি। সেই আমরা যদি রাজতন্ত্রের কাল দেখি, পাল রাজারা অন্য এলাকা থেকে এসে এই মানে বাংলা ভাষার এলাকায় রাজত্ব করেছেন। সেন রাজারা অন্য দক্ষিণ ভারত থেকে এসে এখানে রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। বখতিয়ার খিলজি থেকে তুর্কিরা এখানে শাসন করেছে, তারা বিদেশ থেকে এসে এখানে রাজত্ব করেছেন। বখতিয়ার খিলজি আসছে এই খবর শুনেই লক্ষণ সেন জানালা দিয়ে পালিয়ে নৌকায় উঠে চলে আসছেন কোথায়, আমাদের এই বিক্রমপুরে। এখানে তাদের আত্মীয় স্বজন ছিল, এই রাজাদের কাছে এসে থাকছে। তো শেখ হাসিনা মানে দেশ ত্যাগ করে পালিয়ে গেছেন, এই ঘটনার সাথে লক্ষণ সেনের এই নৌকায় চড়ে পালিয়ে আসার কথা অনেকে লিখছেন, বলছেন। তো এই যে আমাদের দুর্বলতা, যে যখন রাজতন্ত্র ছিল, রাজারা শাসন করতেন, তখনও আমরা বাঙালি রাজা পাই না। অনেক খোঁজাখুঁজি করে কেউ বের করছে যে গণেশ নামে এক লোক ছিলেন দিনাজপুর এলাকায়, একটা মানে ক্ষুদ্র রাজ্য। কিন্তু স্যার, বৃহত্তর অর্থে যে আপনি সংস্কৃতির কথা বললেন, সেই সংস্কৃতির চর্চাটা যদি না হয়, তাহলে কি আমরা আমাদের শক্তিমত্তা জানান দিতে পারবো? যেমন সংস্কৃতির যদি বলা হয় যে আমি এভাবে ভাত খাই, বা আমি আমার এই খাবারটাই আমার প্রধান, এটাই আমার সংস্কৃতি, আমি এভাবে কথা বলি, এটাই আমার সংস্কৃতি, আমি এই পোশাক পরি, এটাই আমার সংস্কৃতি, সেটা যদি আমি জোরালোভাবে চর্চায় না রাখতে পারি, তাহলে তো আমি আমার শক্তিমত্তা জানান দিতে পারবো না। খুব সত্য কথা এটা, যে সংস্কৃতির মধ্যে পরিবর্তন এবং অনুশীলন এটা আছে, কিন্তু ক্রমিক গতিতে অনুশীলনের মধ্য দিয়ে উন্নতিরও একটা ব্যাপার আছে। রাতারাতি অনেক উন্নতি করে ফেলা যাবে না, কিন্তু আমাদেরকে উন্নতির ধারায় যেতে হবে, যত ধীর গতিতেই হোক। এই বোধ তো আমাদের সমাজে কোনো নেতা গড়ে তুলতে পারেননি, এমন কোনো বুদ্ধিজীবীও নাই যিনি গড়ে তুলবেন। ভারতে যেমন মহাত্মা গান্ধী, মহাত্মাই বলছি, এবং গান্ধীর 100 খণ্ড রচনাবলী আছে, সেগুলিতে আমি পাইনি কোথাও। তার রচনাবলীর থেকে মানে তার কী বলে শতবার্ষিক উপলক্ষে বের করেছে 5-6 খণ্ডে। এইগুলো আমি পড়ে দেখেছি thoroughly। গান্ধীর চিন্তা যেভাবে ভারতের মানে শিক্ষিত লোকদের মনকে গঠন করে, সেটা তো অন্যায় থেকে ন্যায়ের দিকে যাওয়া, এরকম কথাগুলো। গান্ধীর দর্শনের একটা কথা হলো সত্যাগ্রহ, সবসময় সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, উচিতের প্রতি
তোমার যে আগ্রহ সেটাই সত্যাগ্রহ। সত্যাগ্রহের প্রতি নিষ্ঠ হতে হবে। তারপরে অহিংসা, মানুষ বুদ্ধিমান প্রাণী, মানুষ বিবেকবান প্রাণী, মানুষ কেন হত্যা করবে? মানুষ মানুষকে হত্যা করবে না, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করবে, উন্নতির দিকে যাবে। তারপরে সর্বদয়, যে এই যে জীবন, সমাজ, রাষ্ট্র ইত্যাদি, এটা সকলের, এই সকলের উন্নতি উত্থান হলে এই মানে মানুষের ভালো জীবনযাপনের শর্ত পূর্ণ হবে। তারপরে বলেছেন অসহযোগ, অন্যায়ের সঙ্গে অসহযোগ নিয়ে চলতে হবে। অন্যায়কারীদেরকে বেড়ে উঠতে দেওয়া যাবে না। প্রয়োজনে অন্যায়কারীদের মধ্যে যদি সংঘাত সংঘর্ষ হতে পারে। এই যে গান্ধীর 4টা পয়েন্ট নিয়ে তার দর্শন, এইগুলোর তো একরকম প্রভাব ভারতীয় সমাজে আছে, রাজনীতিবিদদের মধ্যে আছে। এবং গান্ধী তো কংগ্রেসের কোনো অবস্থানে প্রথম জীবনে একবার কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন 2 বছর। এরপরে তিনি কংগ্রেসের যে প্রাইমারি মেম্বারশিপ এইটাও ছিল না, কিন্তু কংগ্রেসের নেতারা সবাই তাকে মান্য করত এবং তার সমর্থন চাইতো। গান্ধীর সময় মানে সমর্থন ছাড়া কেউ টিকতে পারতো না। এই যে সুভাষচন্দ্র বসু, তিনিও তো অনেক বড় নেতা ছিলেন এবং তিনি যদি ভারতে থাকতেন তাহলে জওহরলাল নেহরুদের নেতৃত্ব থাকতো না, এমনকি মুসলিম লীগ দাঁড়াতে পারতো না। কিন্তু এমন একটা অবস্থা করছে যে তিনি দেশে থাকলে তাকে মেরে ফেলতো। জওহরলাল নেহরুও চান 1 নম্বর নেতা হতে। আর দেখা গেছে যে সুভাষ বসু যাই কিছু করুক, জনসাধারণের সামনে গেলে যে সমর্থন এই সুভাষ বসু পান, নেহরু সেটা পান না, জিন্না সাহেব সেটা পান না। তো এই সব কারণে তাকে দেশের বাইরে যেতে হয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে কোথায় তিনি মানে হারিয়ে গেছেন, তাকে খোঁজ করে পাওয়া যায়নি। জওহরলাল নেহরুরা বলেছেন যে তাইওয়ানের বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় মারা গেছেন, যে তারিখ যে সময় বলছেন তন্ন করে 4 বার ইনকোয়ারি কমিটি করেছে, এটার কোনো সত্যতা পাননি। আরো অনেক রহস্য রয়ে গেছে। নৈতিক দিক, এই নৈতিক উন্নতি যদি অর্থনৈতিক উন্নতির সঙ্গে মানে একটা সমন্বিত করে চিন্তা না করা হয়, তাহলে বাঙালির উন্নতি, বাংলাদেশের উন্নতি অল্পই হবে এবং দীর্ঘস্থায়ী প্রকৃত উন্নতি কঠিন হবে, হচ্ছে না, সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে কিছুটা সুবিধা নিয়ে। তো এই যে মানুষের স্পষ্টবাদিতা, সত্যবাদিতা, সত্যনিষ্ঠা, এটা ধরো ইংরেজদের কতগুলো অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, লিভ অ্যান্ড লেট আদার্স লিভ। সেই জায়গাটা আপনি তো অনেক মানে তাত্ত্বিক আলোচনাটা অনেক করলেন, কিন্তু যদি এখন সুনির্দিষ্টভাবে সামনে আমাদের দেশে নির্বাচন তো হবে এবং গণতন্ত্রর মানে সবচেয়ে একটা বড় গণতান্ত্রিক যদি বলা হয় চর্চা, সেটা তো নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। সেই নির্বাচনটা আমাদের দেশে সামনের দিনে কীরকম হতে পারে বা কেমন হবে, আপনার প্রত্যাশাটা কি? আমাদের যে নির্বাচনের ইতিহাস, এটা খুব বেশি দীর্ঘ সময়ের না। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন প্রথম পাকিস্তানে হয়, পূর্ব পাকিস্তানে হয় প্রাদেশিক 1954 সনে। তো 1954 সনে শেরেবাংলা ফজলুল হকের যে ফ্রন্ট, লোক তো অন্ধভাবে এটাতে ভোট দিয়েছে এবং যুক্ত ফ্রন্ট জিতছে। মুসলিম লীগ সর্বসাকুল্যে মানে 6টা সিট পেয়েছিল, বাকি সব সিট পেয়েছে ওই যুক্ত ফ্রন্ট। তো এই যে যুক্ত ফ্রন্টকে অন্ধভাবে ভোট দিয়েছে, এটার মধ্যেও ঠিক যুক্তি বুদ্ধি ইত্যাদি বেশি কার্যকর হয়নি। শেরেবাংলার নামে একরকম অন্ধ সমর্থন ছিল লোকদের, ওটার ভিত্তিতে হয়েছে। এবং শেরেবাংলা যখন মন্ত্রী পরিষদ গঠন করলেন, তারপরে তিনি কলকাতা গেলেন, গড়ের মাঠে পাবলিক মানে জনসভা করে বক্তৃতা দেওয়ার জন্য আয়োজন করছে, ওই হিন্দুরাই করেছে। তাতে শেরেবাংলা বক্তৃতা দিয়েছেন। বক্তৃতায় কি বলেছেন আমরা জানি না, কিন্তু আজাদ পত্রিকায় বিস্তারিত ছাপছে, আরও কোনো পত্রিকায়। তিনি সেখানে গিয়ে বলছেন রাজনৈতিকভাবে বাংলা ভাগ হতে পারে, কিন্তু সাংস্কৃতিকভাবে শিল্প সাহিত্যের ক্ষেত্রে বাংলা কোনো ভাগ হয়েছে বলে আমি মনে করি না। পশ্চিমবাংলার বাঙালিরা এবং পূর্ব বাংলার বাঙালিরা এক এবং অভিন্ন। আমি সেই সংস্কৃতি, সেই শিল্প সাহিত্যের কথা বলছি। এই ধরনের বক্তব্য সেখানে তিনি দিয়েছেন। শেরেবাংলাতে বক্তৃতা অসাধারণ সুন্দর দিতে পারতেন, বক্তৃতা দিয়ে মানুষকে তিনি মুগ্ধ করা বলতে যা বোঝায় সেটা পারতেন। তো এই সব বিবরণ আজাদ পত্রিকায় ছাপা হয়েছে এবং এই বার হওয়ার পরের দিনেই কেন্দ্রে যে মুসলিম লীগ সরকার ছিল, শেরেবাংলার সরকারকে ভেঙে দিয়েছে যে তিনি তো দেশদ্রোহিতামূলক কাজ করছেন, এই বলে তাকে মন্ত্রিপরিষদ ভেঙে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এই যে পরবর্তী ব্যাপারগুলোও তো আসলে আপনি নেতাদের কথা বলছিলেন, সেটা তারা আসলে কেন ভাবেন না, নাকি ভাবতে গিয়েও কোনো একটা ব্যক্তি স্বার্থের ভাবনাটা আটকে যায়? এই বিষয়টা ঐতিহাসিকভাবে দেখা দরকার, বর্তমান তো দেখা দরকারই, কিন্তু এর সূচনা কখন থেকে কীভাবে সেটা দেখতে গেলে আমাদের পাওয়া যায় যত ইতিহাস,
1000 বছরের বা ম্যাক্সিমাম 1500 বছরের। এই 1500 বছরের ইতিহাসে বাংলা ভাষার ভূভাগে একসময় ছিল ছোট ছোট অনেকগুলো রাজ্য, তারপরে কিছু কিছু রাষ্ট্র একত্র হয়ে বড় হয়েছে এবং ফাইনালি এই ছোট ছোট রাষ্ট্র সবগুলো একত্র হয়ে বড় হয়েছে। এর পরের পর্যায়ের ইতিহাস আরও ভালোভাবে পাওয়া যায়। পাল রাজাদের আমল, সেন রাজাদের আমল, তুর্কি শাসকদের, তারপরে পাঠান শাসকদের, ফাইনালি মোগল শাসকদের, এরপরে ইংরেজ, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। এই গোটা ইতিহাসটা আমাদের দেখতে হবে এবং দেখতে গেলে বাঙালির সবচেয়ে দুর্বল জায়গা রাজনীতি। রাজনৈতিকভাবে যে শক্তি, যে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া দরকার এবং যেটুকু সততা থাকলে একটা জাতি উন্নতি করে, এইটার পরিচয় এই জায়গায় সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু বাংলা ভাষায় রবীন্দ্রনাথের মতো লেখক হয়েছেন, বঙ্কিমচন্দ্রের মতো অসাধারণ বড় লেখক হয়েছেন। এই যে ভারতের একসময় কী বলে রাষ্ট্রপতি ছিলেন, কি নাম, বড় দার্শনিক, এরকম অনেক কিছু বাঙালিদের মধ্যে থেকে হয়েছে। আপনি আবুল কালাম, এপিজে আবুল কালাম আজাদের কথা বলছিলেন এবং এই বিষয়গুলোই অনেক বেশি প্রাধান্য পাওয়া উচিত। কিন্তু আপনার সেই কথাই ফিরে আসি যে নেতারা এটাই আসলে ভুলে যান এবং আপনি হীরক রাজার দেশের যে উদাহরণটা টেনেছিলেন যে ওখানে একটা ডায়লগের মতো এরকম ছিল বা ছড়া কেটে কেটে শেখানো হয়েছিল, পড়ার কোনো শেষ নাই, পড়ার চেষ্টা বৃথা তাই। কিন্তু নেতারা বোধহয় ভুলে যান যে ওই হীরক রাজার দেশের লাস্টের যে আবার সেই ছড়ার মতো করে আওড়ানো, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, সেটা যদি বাংলাদেশ উপলব্ধি করে তাহলে হয়তো আমরা এগোতে পারবো। জি, সত্য কথা যে সাধারণ মানুষের মধ্যে চিন্তা চেতনা আছে, অনেক কিছু না জানলেও তারা ভালোটা চায়, যেটা সুন্দর সেটাকে চায়, যেটা ন্যায় সেটাকে চায় এবং সকলের উন্নতি হোক সেটাই তারা চায়। এবং সাধারণ মানুষের ভেতর থেকে যে উন্নত আকাঙ্ক্ষা চায় এটা থাকবে এবং এইটাকে অবলম্বন করে ভবিষ্যতে এই ভালো। জি, কারণ অনেক দাম তো আসলে এই দিয়ে বাংলা যেমন কেনা হয়েছে, আবার এই বাংলার সেই গণতান্ত্রিক ব্যবস্থা বলি, মুক্তবুদ্ধির চর্চা বলি, সেটা রক্ষার্থেও অনেক দাম প্রতি মুহূর্তে দিয়ে যাচ্ছে দেশের সন্তানরা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাকে আমাদের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে আলোচনা করবার চেষ্টা করেছি 2024 প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস, আমরা এই চর্চাটাই এগিয়ে নিয়ে যেতে চাই, প্রত্যাশাও রাখতে চাই যে নিশ্চয়ই হবে সামনের দিনগুলোতে। সবাই ভালো থাকবেন।